নমস্কার, আমি বিশ্বজিৎ বিশ্বাস। 2016 সালে এসএলএসটি পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত একজন পিজি পোস্টের ইতিহাস বিষয়ের শিক্ষক। আজকে পিজি পোস্টের যারা শিক্ষক শিক্ষিকা আছেন বা 2016 সালের এসএলএসটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন, অন্তত তাদের স্বার্থ সুরক্ষার কথা ভেবে আজকে ইউটিউবে এসেছি। তার আগে সকল পিজি শিক্ষককে শুভ শারদীয়ার শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এবার আমি আমার বক্তব্য শুরু করছি। আচ্ছা, আমরা সকলেই জানি 3/4/2025 তারিখে সুপ্রিম কোর্ট তার জাজমেন্ট অনুসারে আমাদের প্যানেলটা বাতিল করেছিল। এবার সেই জাজমেন্টের 49 নম্বর পয়েন্ট বা প্যারা অনুসারে সেখানে দেখা যাচ্ছে যে নট টু বি স্পেসিফিক্যালি টেন্টেড এবং ডিসএবিলিটিস ক্যান্ডিডেট এই দুজনদের নিয়ে বা এই দুজনকে নিয়ে ফ্রেশ সিলেকশনের কথা বলা হয়েছে, নট রিক্রুটমেন্ট। তা সেখানে 17/4/2025 তারিখে মধ্যশিক্ষা পর্ষদ একটা এমএ ফাইল করে আনলো চালাকি করে সুপ্রিম কোর্ট থেকে। ফ্রেশ সিলেকশনের জায়গাটায় হয়ে গেল ফ্রেশ রিক্রুটমেন্ট, মানে আমাদের সেই আবার নতুনভাবে পরীক্ষা দিতে হবে, নতুনভাবে ইন্টারভিউ দিতে হবে, নতুনভাবে প্যানেল তৈরি হবে, তারপরে আমরা আবার স্কুলে নিয়োগ করতে পারবো। এর সাথেও বলে রাখি 2016 সালের চাকরিটা আমাদের এখনও পর্যন্ত বাতিল হয়নি। আমরা নিয়মিত স্যালারি পাচ্ছি এবং যদি কিউরেটিভ থেকে ফিরে আসা যায় তাহলে আমরা আমাদের চাকরিটা নির্দ্বিধায় করতে পারবো, সেটা পে প্রোটেকশন এবং সার্ভিস কন্টিনিউশন নিয়ে। আচ্ছা, তা এই হলো 2016 সালের এটা বিষয়। এইবার আপনি যেহেতু 7/9/2025 তারিখে 9-10 এবং 14/9/2025 তারিখে 11-12 পরীক্ষা দিয়েছেন, এইখান থেকে এবার আপনাকে ভাবতে হবে। দেখুন, এই পরীক্ষার প্যানেল কতদূর টিকবে বা না টিকবে সেটা পরের বিষয়। আপনাকে আগে বেকারত্বের জ্বালা থেকে মুক্ত হতে হবে, কারণ টোটাল বিষয়টা নির্ভর করছে কিউরেটিভের উপর। কিউরেটিভে জেতার সম্ভাবনা আছে, আবার নেই বললেও চলে। যদি থাকে সেটা কবে মিটবে তার ঠিক নেই, আর যদি না থেকে থাকে তাহলে তো গেলই। কিন্তু আপনাকে তো বেকার থাকলে চলবে না। আপনার একটা সামাজিক সম্মান এবং স্যালারি, যে স্যালারিটা আপনি বর্তমানে পাচ্ছেন সেটাও আদায় করা সম্ভব যদি আপনি চাকরিটা পান এবং তার পরবর্তীতে আদালতের দ্বারস্থ হন পে প্রোটেকশন এবং সার্ভিস কন্টিনিউশনের জন্য। প্রথম কথা বলে রাখি, যে পরীক্ষাটা আমরা দিলাম সেই পরীক্ষাটা কিন্তু আমাদের প্রমোশন বা ডিমোশনের পরীক্ষা নয়। প্রশাসনিক দুর্নীতির কারণে পরীক্ষাটা আমাদের দিতে হয়েছে। এর কারণ হলো যে আমরা সঠিক যোগ্য কিনা। আচ্ছা, এইবার আসি 2025 সালের গ্যাজেট নিয়ে। আচ্ছা, গ্যাজেটে এক্সপিরিয়েন্স নাম্বার 10 যোগ করার কথা বলা হয়েছে। সেই 10টা কারা কিভাবে পেতে পারে বা কোন পোস্টের জন্য নির্দিষ্ট করে যে কিছু বলা হয়েছে সে সম্পর্কে কিছু বলা হয়নি। আপনারা প্রত্যেকেই জানেন একটা গ্যাজেট রাজ্যপালের হস্তাক্ষর ছাড়া বা রাজ্যপালের অনুমোদন ছাড়া পাস হয় না, এবং গ্যাজেটে যেহেতু এক্সপিরিয়েন্স নাম্বার দেওয়ার কথা বলা হয়েছে সুতরাং এক্সপিরিয়েন্স নাম্বারটা আপনাকে দিতে হবে। তাহলে এই এক্সপিরিয়েন্স নাম্বারটা কারা পাবে, এই জায়গাটাই হচ্ছে আমার প্রশ্ন।
ঠিক আছে? তা প্যানেল তো বাতিল হয়েছে আমাদের, আমরা যারা যোগ্য শিক্ষক বা শিক্ষিকা চাকরি হারিয়েছি বা যাদের বিরুদ্ধে কোনো রকম দুর্নীতির অভিযোগ পর্যন্ত নেই, তাহলে তারাই কিন্তু পরীক্ষায় অ্যাটেন্ড করেছিল। টেন্টেড অ্যাটেন্ড করেছিল কি না করেছিল সেই বিষয়ে আমি যাচ্ছি না, আমরা তো অ্যাটেন্ড করেছিলাম, এই হচ্ছে বিষয়টা। তা 2016 সালে আমার ইতিহাস সাবজেক্ট, সেখানে দেখলাম যে ভ্যাকেন্সি ছিল 2016 সালে 68টা, বর্তমানে সেটা বেড়ে হয়েছে 179টা। 2016 সালে ইতিহাসের এসসি ক্যাটাগরি, আমি যেহেতু এসসি ক্যাটাগরি, সেখানে ভ্যাকেন্সি ছিল 64টা, যেটা বেড়ে হয়েছে 91টা। তা 2016 সালে যে এসএলএসটি পরীক্ষা হয়েছিল, সেই এসএলএসটি পরীক্ষায় আমিও 9-10-এ চাকরি পেয়েছিলাম। আমি জয়েন করিনি, কিন্তু আমার কাছে অ্যাপয়েন্টমেন্ট এবং রেকমেন্ডেশন রয়েছে। কিন্তু আমি তো কখনো স্কুল করিনি, একদিনও করিনি 9-10-এর ক্ষেত্রে, কারণ তৎকালীন সময়ে পিজির কাউন্সিলিংয়ের নোটিশ দিয়ে দেয় এবং আমি সেটাতে আর জয়েন করার ইচ্ছা প্রকাশ করিনি। তাহলে আমি কি 9-10-এ 10 নাম্বার পাওয়াটা 10 নাম্বার যে দেওয়ার কথা বলা হয়েছে সেটাকে আমি উপযুক্ত? সাধারণ দৃষ্টিভঙ্গিতে দেখতে গেলে সেখানে আমি কিন্তু উপযুক্ত নই। বা যারা 9-10-এ শিক্ষকতা করছেন, ঠিক আছে, তারা পিজি পোস্টের জন্য উপযুক্ত? মোটেও নয়। এর কারণ হলো তারা পিজি পোস্টে খাতাও দেখে না, বা এইচএসের খাতাও তারা দেখে না, এইচএসের ক্লাসও তারা নেয় না। হ্যাঁ, একজন 11-12-এর টিচার সার্কুলার অনুসারে তিনি 11-12-এর ক্লাসও নেন, 9-10-এর ক্লাসও নেন, মাধ্যমিকের খাতাও তিনি দেখেন, উচ্চ মাধ্যমিকের খাতাও তিনি দেখেন, আবার আপার প্রাইমারির ক্লাসও নেন। তাহলে একজন মাধ্যমিকের টিচার কিভাবে উচ্চ মাধ্যমিকের এক্সপিরিয়েন্স নাম্বার পেতে পারে? এইবার আসে আরেকটা বিষয়, এই পরীক্ষা দেওয়ার ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন পিজি টিচাররা। কারণ প্রত্যেকে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন একটা বিষয় ভেবে, যে আমি যে সময় পরীক্ষা দিয়েছিলাম, আমি 9-10 পরীক্ষায় পাস করেছিলাম, তারপরে আমি পিজির চাকরি পেয়েছিলাম, বা আপনি পিজির চাকরি আগেই পেয়ে গিয়েছিলেন, পরে 9-10টাও ক্রস করেছিলেন, তাহলে বর্তমান আপনি পিজির একজন টিচার, আপনাকে সেই সম্মানটা দেওয়া হয়, আপনার পাড়ার লোকও দেয়, আপনার স্কুল চত্বরও দেয়। এবার আপনার ওই পোস্টটা, বা আমি যে 64টা ভ্যাকেন্সিতে চাকরি পেয়েছি, সেই পোস্টটা বাঁচানোর একমাত্র উপায় হলো যিনি যে পোস্টে কর্মরত ছিলেন তাকে সেই পোস্ট অনুযায়ী কিন্তু এক্সপিরিয়েন্স নাম্বারটা দেওয়ার কথা, দেওয়া উচিত। এর ফলে কি হবে? আপনার প্রতিযোগী একটাও বাড়বে না, বরং আপনার প্রতিযোগী কমবে। আপনি যে 10 নম্বরটা পাচ্ছেন, সেটা যদি 9-10 বা কেভিএস, এনবিএস, প্যারা টিচার, পার্ট টাইম টিচার, কন্ট্রাকচুয়াল টিচার যদি না পায়, তাহলে কিন্তু আপনার প্রতিযোগিতাটা ওখানেই কমে গেল। এইটা ভালোভাবে বুঝুন। আপনি একজন উচ্চ মাধ্যমিকের শিক্ষক বা শিক্ষিকা হিসাবে 9-10, এমনকি আপার প্রাইমারিতেও এক্সপিরিয়েন্স নাম্বার পেতে পারেন, কিন্তু একজন 9-10-এর টিচার সে আপার প্রাইমারিতে পেতে পারে, কিন্তু এইচএসে কখনোই পেতে পারে না। অনেক 9-10 টিচার যখন চাকরি পেয়েছিলেন, তখন বেশিরভাগেরই বা বেশ কিছু অংশের এমএ করাই ছিল না।
আরেকটা বিষয় এখানে বলে রাখি, যারা অনলি পিজির সাবজেক্ট পড়াতেন 2016 এসএলএসটির মাধ্যমে শিক্ষক বা শিক্ষিকা হিসেবে স্কুলে নিয়োগপ্রাপ্ত হয়ে, তারা যদি ভেবে থাকেন না আমাদের কম্পিটিশান কম, আমাদের চাকরির গ্যারেন্টি আছে, আপনি ভুল ভাবছেন। কারণ এখানে কেভিএস, এনভিএস, প্যারা টিচার, পার্ট টাইম, কন্ট্রাকচুয়াল সবাই আসছে। কার কি সাবজেক্ট সেটা আপনার কি জানা আছে? নিশ্চয়ই জানা নেই। ঠিক আছে, এমনও উদাহরণ আছে 9-10-এ একজন চাকরি করছে যে তার সাবজেক্ট হচ্ছে পল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান, কিন্তু সে 9-10-এ চাকরি করছে ইতিহাসে। তাহলে সেও তো আপনার কম্পিটিটিভ হয়ে যাবে, সেও তো আপনার সাথে প্রতিযোগিতা করবে আপনি যদি পল সায়েন্সের হয়ে থাকেন। তাহলে আপনি কেন এই জায়গাটা বুঝতে চাইছেন না? আজকে 460+ পিজি শিক্ষক এবং শিক্ষিকারা এসএলএসটি 2016 পিজি অথবা এইচএস সেকশন টিচার্স নামক একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যম দিয়ে ঐক্যবদ্ধ হয়েছি, যেখানে সমস্ত মঞ্চের পিজি প্রধানরা আছেন। কেন হয়েছে? আপনি কেন বাইরে আছেন? অতটা চাকরি পাওয়াটা সস্তা হবে না স্যার বা ম্যাডাম, আপনি যদি নিজের অধিকার না বুঝে থাকেন। আমি আগেই বললাম, এখানে শুধু 9-10 যে আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে আসছে এমন না, কেভিএস, এনবিএস, প্যারা টিচার, পার্ট টাইম টিচার, এমনকি কন্ট্রাকচুয়াল টিচারও আসছে। এই জায়গাটা আগে বুঝুন। আপনি আপনার অবস্থান থেকে কেন দূরে সরে দাঁড়াবেন? বোঝার চেষ্টা করুন এবং নিজের অধিকার, সম্মান এবং স্যালারি যাতে আপনি পিজি পোস্টেরই পান, তার জন্য পিজিদের যে গ্রুপ আমরা তৈরি করেছি সেখানে যুক্ত হন। এইবার আসি কিছু উড়ন্ত কথায়, যেগুলো ফেসবুক, হোয়াটসঅ্যাপ বিভিন্ন জায়গায় রটছে। তা প্রথম কথা হচ্ছে, প্রথম যেটা দিয়ে শুরু হচ্ছে যে চেয়ারম্যান নাকি বলেছেন কেউ যদি কেস করে তাহলে আমি এক্সপিরিয়েন্স নাম্বার তুলে দেব। এখানে একটা যুক্তি ভালোভাবে বুঝে রাখবেন, চেয়ারম্যান কিন্তু গ্যাজেটটা তৈরি করেন। গ্যাজেট তখনই প্রকাশিত হয় যখন সেখানে রাজ্যপাল হস্তাক্ষর করেন। রাজ্যপালের হস্তাক্ষর ছাড়া কোনো গ্যাজেটে পরিণত হয় না। গ্যাজেটে যেহেতু আপনাকে এক্সপিরিয়েন্স নাম্বার দেওয়ার কথা বলা রয়েছে, সুতরাং এক্সপিরিয়েন্স নাম্বার দিতে বাধ্য। এবার যদি আপনি মনে করেন যে গ্যাজেটের এই এক্সপিরিয়েন্স নাম্বারের এইটুকু জায়গায় আপনি ক্লিয়ারিফিকেশান চাইবেন কোর্টের মাধ্যমে, যে এক্সপিরিয়েন্স নাম্বারটা কারা পেতে পারে সঠিকভাবে, যে পিজি স্কেলের জন্য পিজি স্কেলের টিচাররা, নাকি 9-10-এর স্কেলের জন্য 9-10-এর টিচার এবং পিজি তারাও পিজিতে পেতে পারে, এইটা আপনি কিন্তু চাইতে পারেন। একটা কথা বলে রাখি, গ্যাজেট কোনো দিন পরিবর্তন বা চেঞ্জ করা যায় না। গ্যাজেটের কিছু পয়েন্টস নিয়ে আপনি ক্লিয়ারিফিকেশান চাইতে পারেন কোর্টের কাছে। কোর্ট যদি মনে করে যে না, ক্লিয়ারিফিকেশানটা আপনার সঠিক, আপনার অধিকার এখানে হরণ হচ্ছে, তাহলে কিন্তু সেটা মডিফিকেশান করে দিতে পারে। সেটা পারে একমাত্র কোর্ট, সে সুপ্রিম কোর্ট হোক বা হাইকোর্ট, তাছাড়া কেউ কিন্তু পারে না। সুতরাং চেয়ারম্যান যদি বলেও থাকে, আমার তো মনে হয় এটা বলেনি, একটা ভোগাস কথা, যদি বলেও থাকেন উনি সম্পূর্ণ ভুল বলছেন। আচ্ছা, দ্বিতীয় কথা, আমার স্ত্রীর নাকি 11-12 এক্সপিরিয়েন্স মার্কস যুক্ত করা হয়নি। আচ্ছা, একটা কথা বলি, এর জন্য তো কোনো প্রমাণ বা নথি আমার কাছে নেই, মানে অ্যাডমিট কার্ডেও লেখা নেই যে তার এক্সপিরিয়েন্স মার্কস যুক্ত করা হয়েছে কি হয়নি, বা অ্যাপ্লিকেশান ফর্মেও
লেখা নেই, যেটা আমি প্রিন্ট আউট করে বার করেছি যে সেখানে তার এক্সপিরিয়েন্স নাম্বার যুক্ত করা হয়েছে কি হয়নি। না হলে আমি আপনাদের দেখিয়ে দিতাম। স্ত্রীটা তো আমার, তা আমার স্ত্রীর এক্সপিরিয়েন্স মার্কস যুক্ত আমি করব, বা সে যদি পারে সে করবে। আমরা অতটা বোকা নই যে পিজির জন্য এক্সপিরিয়েন্স নাম্বার আমাদের দরকার নেই। ওই নাম্বারটা অ্যাড করেছি আমি, আর লোকে প্রচার করছে উল্টো। তারপরের কথা, আমি 2018 সালের প্যানেল প্রকাশ থেকে শুরু করে বহু মামলা লড়েছি 2025 সাল পর্যন্ত। আমি কখনো হিসাবরক্ষকের দায়িত্ব পালন করি। তাহলে এই যে লোকে বলে বেড়াচ্ছে যে আমি নাকি টাকা মেরেছি, ঠিক আছে, তাদের আজ পর্যন্ত আমার অ্যাকাউন্টে কেউ 1 টাকা পাঠিয়েছে নাকি দেখাতে পারবে? পারবে না। তাহলে এই অপপ্রচারগুলো করার উদ্দেশ্যটা কি? যে আমাকে আটকানো, বা পিজির টিচারদের ভুল বোঝানো যে ওর কাছে যাস না, ওই কোয়ালিটির লোক। আমরা স্বামী স্ত্রী দুজনেই পিজির টিচার এখনও আছি, হ্যাঁ, প্লাস নিজের লেখক ইতিহাসের। আমাদের কি মানে মান সম্মানের কি কোনো দাম নেই যে আমরা লোকের টাকা মেরে খেতে যাব? এইগুলো যারা বলছে তারা তো পিটিশনারদের কাছ থেকে কত টাকা করে তুলেছে, কারণ কেসের ফলাফল সব তো জিরো, সব জিরো। না তারা প্যানেল বাঁচাতে পেরেছে, কোটি কোটি টাকা তুলে না তারা প্যানেল বাঁচাতে পেরেছে, না তারা রিভিউ বাঁচাতে পেরেছে, না যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের পরীক্ষা থেকে মুক্তি দিতে পেরেছে। কোনটা পেরেছে? কোনোটাই পারেনি। বরং আমাদের সুবল বাবু সহ কিছুজন টিচারকে হত্যা করেছে এই পরীক্ষার যন্ত্রণা মাথায় ঢুকিয়ে দিলে। ঠিক আছে, হাইকোর্টে 5টা কেস করেছিল গ্যাজেট মডিফিকেশান করার জন্য, 2025 সালের গ্যাজেট মডিফিকেশান করার জন্য। এবং তারা এটাও জানতো যে ওই 10 নাম্বারটা বা এক্সপিরিয়েন্স মার্কসটা যদি আমরা উভয় জায়গায় পাই তাহলে আমরা পিজিতে চাকরি পাবো। সারাদিন ধরে তো আন্দোলন কেস করে বেরিয়েছে, পড়েছে কখন? কোনো এক নেতা বলছে আমার র্যাঙ্ক নাকি, মানে তার র্যাঙ্ক, ভুল করে আবার আমার ভাববেন না, আমি কোনো নেতা বেতা নই, তার র্যাঙ্ক নাকি 1 থেকে 10 নাম্বারের মধ্যেই থাকবে। সারাদিন তো টোটো করে ঘুরে বেড়ায়, এই আন্দোলন, এই ওই জায়গা, এই অমুক জায়গা, এই তমুক জায়গা। তাহলে সে পড়লো কখন? আর সে 1 থেকে 10 নাম্বারের মধ্যে থাকবেই বা কখন? মানে কিভাবে থাকতে পারে? এটা তো আমার মাথায় ঢুকছে না। আপনাদের মাথায় কি ঢুকছে? তবু আমি বলছি, বাঁচাতে তো তোরা কিছুই পারলি না। আমার নামে যদি কুৎসা রটিয়ে সকলের চাকরি বাঁচাতে পারিস আমার তাতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কিন্তু পিজিদের লড়াই, পিজিরা এবার নিজেদের মতো করে ভাববে। হ্যাঁ, পিজিদের স্বার্থ কিভাবে সুরক্ষিত করা যায়, পিজির কোনো টিচারের পরীক্ষা খারাপ হয়েছে কি ভালো হয়েছে তাকে কিভাবে ওই পোস্টে বহাল রাখা যায়, এবার পিজিরা ভাববে। তোরা আমার নামে যা খুশি করে বেড়া, আমার কোনো অসুবিধা নেই। সবচেয়ে বড় ভুলটা কারা কে করেছিল জানিস? আমি করেছিলাম। যদি প্যানেল বাতিলের মামলাটায় তোদের মতো উড়ন্ত গরুগুলোর হাতে না দিয়ে যদি নিজের হাতে রাখতাম না, প্যানেলটা অন্তত বাঁচতো, রিপ্যানেল হতো, চাকরিগুলো সবারই বজায় থাকতো। তোরা তো জীবনে কোনো দিন মানে কোর্ট কেস করতে যায়নি, তোরা কেসের মর্ম কী বুঝবি? আছে আইডিয়া আছে কেস সম্পর্কে? আবার লোকের হয়ে কেস পরিচালনা করতে চাস? আজ 15,403 জন টিচারকে, যোগ্য শিক্ষক শিক্ষিকাকে পথে বসিয়ে লজ্জা লাগে না তোদের?
মানুষের তো মানে লজ্জা বলতে কিছু জিনিস আছে, তোদের তো সেটাও নেই। আর তোদের ওই আন্দোলনের ফলে কি হয়েছে? কিছুই হয়নি। ওই প্যানেল বার করেছিলাম আমি, যার ফলে একের পর এক কাউন্সিলিংগুলো হয়। তোরা কি করেছিস? বাংলা কেসে স্টে, সেও তো কেসের বলেই উঠেছে, সেও তো আবার আমার অ্যাডভোকেটে তুলেছে। তুই কি করেছিস? তোরা কি করেছিস? কিচ্ছু করতে পারিস না। রাস্তায় গাজন গেয়ে কিছু হয় না। রাস্তায় গাজন তারাই গায় যাদের অ্যাকচুয়াল করার ক্ষমতা থাকে না। ফেসবুক বিভিন্ন মিডিয়াতে ভাষণ তারাই মারে যাদের কিছু করার নেই বা কিছু করার থাকে না। মানুষকে উল্টোপাল্টা তারাই বোঝায়। বল, এই 15,403 জনের চাকরি ফিরিয়ে দিতে পারবি? টুবি কোনো দিন পারবি না, কোনো দিনও পারবি না। স্বচ্ছ সেগ্রিগেশন তো এখনো হয়নি। ঠিক আছে, যেটা আমি ভেবে রেখেছি, যে টেন্টেডদের লিস্টটা বার হয়েছে, এইবার ওই টেন্টেডদের লিস্টটার ত্রুটি বিচ্যুতিগুলো তুলে নিয়ে আবার একটা কেস করবো সুপ্রিম কোর্টে, যাতে 2016 সালের, তোদের কথা বলতে পারবো না, পিজির টিচারগুলো যাতে বহাল থাকতে পারে। তোদের সবকটাকে তো আমি চিনি। তাহলে প্রথম কি আমাদের উদ্দেশ্য থাকবে? এক হচ্ছে এক্সপিরিয়েন্স নাম্বার, যিনি যে পোস্টে চাকরি করতেন সেই পোস্টেই যেন পায়, বরং পিজির টিচাররা যাতে উভয় পোস্টেই পায়, এবং 9-10রা যাতে 9-10ই পায়। 2 নম্বর কথা, ডেমো এবং ইন্টারভিউ মিলিয়ে 20 নাম্বার ঘোষণা করেছে বা গ্যাজেটে প্রকাশিত করেছে। আমরা ডেমো কেন দেব? 7-8 বছর ধরে তো স্কুলে ডেমো দিয়েই আসছি। তাহলে ওই ডেমো নিয়েও আমাকে একটা পয়েন্ট কেসে রাখতে হবে। তাহলে আমার মনে হয় যারা পিজি পোস্টে চাকরি করছেন তারা সেখানেই করতে পারবেন। ধন্যবাদ। সকলে পুজো ভালো কাটান। আর সকলেই SLST 2016 পিজি অথবা HS সেকশন নামক হোয়াটসঅ্যাপে যে গ্রুপ আছে সেই গ্রুপের মাধ্যমে যুক্ত হওয়ার চেষ্টা করুন। প্রথম দিকে আপনাদের একটু ভেরিফিকেশান হবে, কারণ এখানে যাতে কোনো টেন্টেড বা অন্য কোনো সার্ভিস, অন্য কোনো ডিপার্টমেন্টে সার্ভিস করছে, যেমন KVS, NVS, প্যারা টিচার, পার্ট টাইম টিচার, এইগুলো যাতে প্রবেশ করতে না পারে, এবং কোনো 9-10-এর শিক্ষক শিক্ষিকা যদি যাতে প্রবেশ করতে না পারে, তার জন্য আপনাদের কাছ থেকে পে স্লিপ অথবা স্যালারি স্লিপের স্ক্রিনশট চেয়ে নেওয়া হচ্ছে। পে স্লিপ অথবা স্যালারি স্লিপের স্ক্রিনশটটা পাঠাবেন আমার ব্যক্তিগত নাম্বারে 9593336405। আবার বলছি 9593336405। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই থাক, আবার পরে আসা হবে।